বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজকে আমি ক্লাস উপস্থাপনে আছি। আমি মোহাম্মদ রুহুল আমিন, জুনিয়র ইন্সট্রাক্টর কম্পিউটার, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর। আজকে আমার সাবজেক্ট কম্পিউটার পেরিফেরালস, সাবজেক্ট কোড 66645। এটা চতুর্থ পর্ব কম্পিউটার টেকনোলজি সাবজেক্ট। তো তোমাদের একটু বলে নেই, তোমরা যারা মানে নিয়মিত আমার ক্লাস দেখছো বা ক্লাসে ছিলা, তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার এই কম্পিউটার পেরিফেরাল সাবজেক্টের মোটামুটি সবকটা অধ্যায় শেষ হয়ে গেছে। এই জন্য আজকে আমি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় যে গুরুত্বপূর্ণ টপিক সমূহ সেগুলো একটু রিভিউ করার চেষ্টা করব এবং সেগুলো আবার নতুন করে আলোচনা করার চেষ্টা করব আজকে। আগের যে অধ্যায়টা আছে, আগের যে আলোচনা বিষয় আছে সেটা তো থাকবে, তার পাশাপাশি আমি আরো যে বিষয়গুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বা জানা দরকার সেই বিষয়গুলো একটু নতুন করে আলোচনা করার চেষ্টা করব। প্রথম অধ্যায়ের নাম ইন্টারফেসিং, আলোচ্য বিষয় কম্পিউটার পেরিফেরালস ও ইন্টারফেসিং। কম্পিউটার পেরিফেরালস, পেরিফেরালস শব্দের অর্থ নিকটবর্তী, কাছাকাছি ইত্যাদি। অর্থাৎ কম্পিউটার সিপিইউ এর সাথে সকল ধরনের ইনপুট, আউটপুট এবং স্টোরেজ ডিভাইসকে কম্পিউটার পেরিফেরালস বলে। আর একটু সহজভাবে বললে এভাবে বলতে পারি আমরা, কম্পিউটারের সাথে সংযুক্ত সকল ধরনের ইনপুট আউটপুট ডিভাইস। তোমাদের একটু বলে নেই, আমরা যা কিছু আলোচনা করব বা যা কিছু বলবো একটু বোঝার চেষ্টা করব, মুখস্থ নয়। আমরা আমাদের পিসির সাথে যে সকল ডিভাইস গুলো সংযুক্ত করে থাকি সবগুলো ডিভাইস হচ্ছে আমাদের কম্পিউটার পেরিফেরালস ডিভাইস। ইন্টারফেসিং, ইন্টারফেসিং অর্থ হচ্ছে যোগাযোগ করা, সমন্বয় সাধন করা, কমিউনিকেট করা ইত্যাদি। তো ইন্টারফেসিং বলতে আমরা যেটা বুঝি যে সিপিইউর সাথে, কম্পিউটারের সিপিইউর সাথে আমরা যে সকল ইনপুট, আউটপুট এবং স্টোরেজ ডিভাইস সমূহ সংযুক্ত করে থাকি, এই সংযুক্ত করার পদ্ধতিকেই বলা হচ্ছে ইন্টারফেসিং। এই সংযোগ এই জন্য করতে হয়, আমরা কম্পিউটার সিপিইউর সাথে কম্পিউটারের সিস্টেম ইউনিটের সাথে আমরা ফিজিক্যালি বা লজিক্যালি বিভিন্ন ধরনের ডিভাইস, যেমন কিবোর্ড, মাউস, প্রিন্টার, মনিটর, স্ক্যানার থেকে শুরু করে বিভিন্ন ধরনের আমাদের প্রয়োজনীয় সকল ধরনের ডিভাইস সংযুক্ত করে থাকি। কিন্তু এই সকল ডিভাইসগুলো কারো স্পিড কম, কারো স্পিড বেশি, কেউ সিনক্রোনাস, কেউ অ্যাসিনক্রোনাস, কেউ সিরিয়াল, কেউ প্যারালাল, এইভাবে ডাটা ট্রান্সফার করে থাকে। তো এই যে ডিভাইস, যে পেরিফেরালস যেভাবে ডাটা আদান প্রদান করুক না কেন, এই ডিভাইসগুলোকে সিপিইউর উপযুক্ত করে মানে ডাটাকে অ্যাক্টিভ করে তোলাই হচ্ছে আমাদের ইন্টারফেসিং এর কাজ। আমি এখানে দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে আমাদের সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আর এটা হচ্ছে সিপিইউর বাস সিস্টেম। সিপিইউ তো আমাদের তিনটা বাস থেকে থাকে, ডাটা বাস, অ্যাড্রেস বাস এবং কন্ট্রোল বাস। এবং এই বাস সমূহ, ডাটা বাসটা এটা হচ্ছে ডাটা বাস দ্বিমুখী, অ্যাড্রেস বাসটা অবশ্যই একমুখী হবে, এবং এটা হচ্ছে কন্ট্রোল বাস, কন্ট্রোল বাসটাও দ্বিমুখী হয়, কন্ট্রোল সিগন্যাল আদান এবং প্রদান করে থাকে। এবং অ্যাড্রেস বাস থেকে আমি যে ডিভাইসগুলোর সাথে সংযুক্ত করব সেই ডিভাইসগুলোর সাথে আমাদের সেই দিকে হবে, এই আর কি। এখন এই ইন্টারফেস পদ্ধতি অনুসারে এটাকে তিন ভাগে ভাগ করা আছে যে ইন্টারফেসিং পদ্ধতি। একটা হচ্ছে সিরিয়াল ইন্টারফেস, সরি ইনপুট ইন্টারফেস, আউটপুট ইন্টারফেস এবং স্টোরেজ ইন্টারফেস। এই ইন্টারফেসিং গুলা কম্পিউটারের সাথে যেভাবে সংযুক্ত হয়ে থাকে তার উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা হয়েছে: ইনপুট পেরিফেরালস, আউটপুট পেরিফেরালস এবং স্টোরেজ পেরিফেরালস। ইনপুট পেরিফেরালস, যে পেরিফেরালস সমূহ কম্পিউটারের সাথে আমরা সংযুক্ত করি ডাটা ইনপুট দেওয়ার জন্য, ডাটা সেন্ড করার জন্য, তাদেরকে বলা হচ্ছে ইনপুট পেরিফেরালস। যেমন কিবোর্ড, মাউস, স্ক্যানার, জয়স্টিক্স, এগুলো হচ্ছে আমাদের ইনপুট পেরিফেরালস। আউটপুট পেরিফেরালস, যে পেরিফেরালস গুলো কম্পিউটারের প্রসেসকৃত ডাটার ফলাফল প্রদান করে থাকে, যেমন মনিটর, স্পিকার, প্রিন্টার, এদেরকে বলা হচ্ছে আউটপুট পেরিফেরালস। স্টোরেজ পেরিফেরালস, সিপিইউর প্রসেসকৃত ডাটাকে আমরা পার্মানেন্টলি সংরক্ষণ করার জন্য যে পেরিফেরালস গুলো ব্যবহার করে থাকি তাদেরকে বলা হচ্ছে স্টোরেজ পেরিফেরালস, যেমন হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, ফ্লপি ডিস্ক, সিডি, এদেরকে বলা হচ্ছে স্টোরেজ পেরিফেরালস। ইন্টারফেসিং এর প্রয়োজনীয়তা,
আমরা ইতিমধ্যে জেনে গেছি ইন্টারফেসিংটা কি। কম্পিউটারের সাথে আমরা বিভিন্ন ধরনের ডিভাইস সংযুক্ত করে থাকি ডাটা আদান প্রদান এবং প্রসেসিং এর জন্য, কিন্তু এই ডিভাইসগুলোর ডাটা আদান প্রদান পদ্ধতি এবং ডাটা আদান প্রদান এর স্পিড ভিন্নতা হওয়ার কারণে আমাদের ওই ডিভাইসের সাথে একটা করে ইন্টারফেসিং ডিভাইস ব্যবহার করতে হয়। যেমন কোনো ডিভাইস প্যারালাল ডাটা আদান প্রদান করে, কেউ সিরিয়ালি, কেউ সিনক্রোনাস, কেউ অ্যাসিনক্রোনাস, কারো স্পিড বেশি, কারো স্পিড কম, ঠিক আছে। তো এই যত ধরনের পেরিফেরালস ব্যবহার করুন না কেন, সকল পেরিফেরালসের কাছ থেকে ডাটা গ্রহণ করে সেই ডাটাগুলোকে সিপিইউর উপযুক্ত করে সিপিইউর কাছে প্রদান করা হচ্ছে আমাদের ইন্টারফেসিং এর কাজ। তাছাড়া ইন্টারফেসিং আরো যে সকল কাজ করে থাকে, মাইক্রোপ্রসেসর ও এর অভ্যন্তরস্থ বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠা করে থাকে, কম্পিউটার এবং আউটার ওয়ার্ল্ডের মধ্যে ডাটা বা ইনফরমেশন আদান প্রদান করে থাকে। ইন্টারফেসিং এর মাধ্যমে মাইক্রোপ্রসেসর ইনপুট আউটপুট ডিভাইস সমূহের মধ্যে কমিউনিকেশন বা ডাটা সিগন্যাল আদান প্রদান করে থাকে। স্টোরেজ ডিভাইস ও ইনপুট আউটপুট এবং মাইক্রোপ্রসেসরের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠা স্থাপন করে থাকে। ইন্টারফেসিং এর মাধ্যমে ইন্টারাপ্ট সার্ভিসের মাধ্যমে ডিএমএ অপারেশন সম্পন্ন করা যায়। ইন্টারফেসিং এর মাধ্যমে একই নেটওয়ার্কে বিদ্যমান বিভিন্ন কম্পিউটারের মধ্যে ডাটা আদান প্রদান ও রিজুম করা যায়। মাইক্রোপ্রসেসরের বিভিন্ন ধরনের কনভার্টারের মধ্যে সমন্বয় সাধন করা যায়। ইন্টারফেসিং এর মাধ্যমে বিভিন্ন প্রকার সফটওয়্যার যেমন অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অপারেটিং সিস্টেম সফটওয়্যারের মধ্যে লিঙ্কেজ প্রতিষ্ঠা করা যায়। মাইক্রোপ্রসেসর ও বিভিন্ন ডিভাইসের মধ্যে প্যারামিটার যেমন ডাটা ট্রান্সফার টাইম, স্পিড, ইলেকট্রিক ক্যারেক্টারিস্টিক্স ইত্যাদি সমূহ সমন্বয় সাধন করা যায়। এবং সর্বোপরি মানুষ এবং কম্পিউটারের মধ্যে এক ধরনের কমিউনিকেশন তৈরি করে দেয়। মূলত সিপিইউর সাথে এর সাথে সংযুক্ত সকল ধরনের পেরিফেরালস, এটা হতে পারে হিউম্যান, এটা হতে পারে কিবোর্ড, মাউস, প্রিন্টার, মনিটর, এদের মধ্যে সমন্বয় সাধন করা হচ্ছে আমাদের ইন্টারফেসিং এর কাজ। ইন্টারফেসিং, বিভিন্ন প্রকার ইন্টারফেসিং এর নাম। সিপিইউর সাথে ডাটা আদান প্রদান করার জন্য আমরা যে সকল পেরিফেরালস ব্যবহার করে থাকি, এই পেরিফেরালস সমূহ কিভাবে সিপিইউর সাথে ডাটা বা আদান প্রদান করবে বা কি ধরনের কাজ করে থাকবে তার উপর ভিত্তি করে এটাকে মোটামুটি 6 ভাগে ভাগ করা হয়েছে। পেরিফেরালস ইন্টারফেসিং, ইন্টার সিস্টেম কমিউনিকেশন ইন্টারফেসিং, সিস্টেম ওভারহেড ইন্টারফেসিং, মেমোরি ইন্টারফেসিং, আইও পোর্ট ল্যাস ইন্টারফেসিং এবং কন্ট্রোল ইন্টারফেসিং। যদিও আমি প্রথম ক্লাসে এই সম্বন্ধে বলেছিলাম, তারপরে জাস্ট আজকে আবার একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। পেরিফেরালস ইন্টারফেসিং, যে ইন্টারফেসিং প্রক্রিয়ার মাধ্যমে মাইক্রোপ্রসেসর ও অন্য পেরিফেরালস বা একাধিক পেরিফেরালস বা একাধিক মাইক্রোপ্রসেসরের মধ্যে ডাটা আদান প্রদান বা এক্সচেঞ্জ করা হয়ে থাকে তাদেরকে বলা হচ্ছে পেরিফেরালস ইন্টারফেসিং। অর্থাৎ এটা হতে পারে পেরিফেরালস টু পেরিফেরালস, বা এটা হতে পারে সিপিইউ টু সিপিইউ, এটা হতে পারে সিপিইউ টু পেরিফেরালস, বা এটা হতে পারে পেরিফেরালস টু সিপিইউ। এদের মধ্যে যে ডাটা আদান প্রদান সিস্টেম, এটাকে বলা হচ্ছে পেরিফেরালস ইন্টারফেসিং। ইন্টার সিস্টেম কমিউনিকেশন ইন্টারফেসিং, এটা হচ্ছে যে এই যে পেরিফেরালসের বিভিন্ন পেরিফেরালস ডাটা আদান প্রদান করবে, কি পদ্ধতিতে ডাটা আদান প্রদান করবে, এটা কি সিরিয়াল নাকি প্যারালাল নাকি অ্যাসিনক্রোনাস নাকি সিনক্রোনাস, এই বিষয়গুলোকে চিহ্নিত করার জন্য বা এই বিষয়গুলোকে আইডেন্টিফাই করার জন্য যে কমিউনিকেশনটা ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে ইন্টার সিস্টেম কমিউনিকেশন ইন্টারফেসিং। তাহলে যে ইন্টারফেসিং প্রক্রিয়ায় মাইক্রোপ্রসেসর পেরিফেরালস ডিভাইস কিংবা পেরিফেরালস ও অন্য ডিভাইসের মধ্যে ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ডাটা ট্রান্সমিশন মোড নির্ধারণ কোন মোডে ডাটা ট্রান্সমিশন হবে তা নির্ধারণ করে থাকে, তাকে বলা হয় ইন্টার সিস্টেম কমিউনিকেশন ইন্টারফেস। যেমন ডাটাটা আমার সিরিয়ালে যাবে নাকি প্যারালালে যাবে, সিনক্রোনাস যাবে নাকি অ্যাসিনক্রোনাস যাবে, এটার মাধ্যমে এটা হচ্ছে ইন্টার সিস্টেম কমিউনিকেশন ইন্টারফেস সিস্টেম। মেমোরি ইন্টারফেসিং সিস্টেম, যে ইন্টারফেসিং প্রক্রিয়ার মাধ্যমে মাইক্রোপ্রসেসর মেমোরি ডিভাইস হতে সহজে দ্রুত ডাটা রিড রাইট ও ইনস্ট্রাকশন ফেস করতে পারে তাকে বলা হচ্ছে মেমোরি ইন্টারফেসিং। অর্থাৎ এই ইন্টারফেসিং এর মাধ্যমে কিভাবে সিপিইউ এবং মেমোরির মধ্যে দ্রুত ডাটা আদান প্রদান করা যাবে সেই টেকনিক বা সেই পদ্ধতি সমূহ উল্লেখ করা থাকে।
তারপরে আছে যেমন এটা হতে পারে মেমোরি ম্যাপ ইন্টারফেসিং এবং স্ট্যান্ডার্ড আইও ইন্টারফেসিং। মেমোরি ম্যাপ ইন্টারফেসিং এ যেটা হয়ে থাকে যে আমার পেরিফেরালস ডিভাইস সমূহ সরাসরি সিপিইউর অ্যাড্রেস বাসের সাথে যুক্ত না হয়ে মেমোরির বিভিন্ন লোকেশনের সাথে যুক্ত হয়ে থাকে। যেমন আমি এখানে দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে মেমোরি ম্যাপ ইন্টারফেসিং, আর এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ইন্টারফেসিং। মেমোরি ম্যাপ ইন্টারফেসিংটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্টারফেসিং ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে পেরিফেরালস সমূহ সরাসরি সিপিইউর অ্যাড্রেস লাইনের সাথে যুক্ত হয়ে থাকে। আমি যে পেরিফেরালসই আমার সিপিইউর সাথে যুক্ত করি না কেন, এই ডিভাইস সমূহ সরাসরি সিপিইউর অ্যাড্রেস বাসের সাথে যুক্ত হয়ে থাকে। আর মেমোরি ম্যাপ যেটা, সেটা সিপিইউর অ্যাড্রেস লাইনের সাথে যুক্ত না হয়ে এটা মেমোরির বিভিন্ন লোকেশনের সাথে যুক্ত হয়ে ডাটা আদান প্রদান করে থাকে। সিস্টেম ওভারহেড ইন্টারফেসিং, যে ইন্টারফেসিং পদ্ধতিতে মাইক্রোপ্রসেসর, পেরিফেরালস ডিভাইস কিংবা পেরিফেরালস ও পেরিফেরালস ডিভাইসের মধ্যে ডাটা ট্রান্সমিশন মাইক্রোপ্রসেসর দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে এটা এটা মাইক্রোপ্রসেসর নিয়ন্ত্রিত হবে নাকি এটা পেরিফেরালস দ্বারা নিয়ন্ত্রিত হবে, এটা নির্ধারণ করা হয়, তাকে বলা হচ্ছে সিস্টেম ওভারহেড ইন্টারফেসিং। অর্থাৎ এই ইন্টারফেসিং পদ্ধতিতে সাধারণত সকল ধরনের ডাটা আদান প্রদান পদ্ধতি নিয়ন্ত্রিত হয়ে থাকে সিপিইউর মাধ্যমে, কিন্তু সিস্টেম ওভারহেড সিস্টেমের মাধ্যমে যেটা হয়ে থাকে যে সিপিইউর মধ্যে ডাটা আদান প্রদান করার সময় এই ডাটা আদান প্রদানের নিয়ন্ত্রণটা কার থাকবে, সিপিইউর থাকবে নাকি পেরিফেরালসে থাকবে, এটাকে বলা হচ্ছে সিস্টেম ওভারহেড ইন্টারফেসিং। যেমন আমরা যখন ডিএমএ অপারেশন সম্পন্ন করে থাকি, সেক্ষেত্রে ডিএমএ অপারেশনের সময় ডিএমএ কন্ট্রোলের মাধ্যমে আমাদের ডিএমএ অপারেশনের যেটা ডিএমএ অপারেশন বলতে আমরা যেটা বুঝে থাকি, সিপিইউর সাহায্য ছাড়াই পেরিফেরালস এবং মেমোরির মধ্যে যে ডাটা আদান প্রদান করা হয়ে থাকে তাকে বলা হচ্ছে ডিএমএ বা ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। এটা সিপিইউর সাহায্য ছাড়া। তাহলে এই পেরিফেরালসের ক্ষেত্রে বা এই ইন্টারফেসিং এর ক্ষেত্রে যেটা হয়ে থাকে, এই ডাটা আদান প্রদানের নিয়ন্ত্রণটা আমাদের ডিএমএ কন্ট্রোলের মাধ্যমে হয়ে থাকে। এই ধরনের ইন্টারফেসিং কে বলা হচ্ছে সিস্টেম ওভারহেড ইন্টারফেসিং। তারপরে আছে কন্ট্রোল ইন্টারফেসিং। এটি এমন একটি ইন্টারফেসিং পদ্ধতি যাতে কোনো ইউনিট দ্বারা কোনো কার্য সম্পন্ন করার জন্য এখানে পূর্বে থেকেই প্রোগ্রাম লিপিবদ্ধ করা হয়ে থাকে। অর্থাৎ এটাকে প্রোগ্রামেবল ইন্টারফেসিংও বলা হয়ে থাকে। অর্থাৎ এই ইন্টারফেসিং পদ্ধতিতে আমরা যে অপারেশনটা করতে চাই বা যে কাজটা সম্পন্ন করতে চাই তার প্রোগ্রামটা আগেই ওই রেজিস্টারে আমাদের লোড করা থাকে, পরে সেই প্রোগ্রামটা চালানোর মাধ্যমে আমরা যে ইন্টারফেসিংটা করে থাকি তাকে বলা হচ্ছে কন্ট্রোল ইন্টারফেসিং। কন্ট্রোল ইন্টারফেসিং এর উদাহরণ হচ্ছে পিপিআই, প্রোগ্রামেবল পেরিফেরালস ইন্টারফেস, প্রোগ্রামেবল ইন্টারফেস টাইমার, প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার, প্রোগ্রামেবল ডিএমএ কন্ট্রোলার ইত্যাদি। এই হচ্ছে আমাদের 6 প্রকার ইন্টারফেসিং এর সংক্ষিপ্ত বর্ণনা। ইন্টারফেসিং পদ্ধতি কম্পিউটারের সাথে ডাটা আদান প্রদানটা কম্পিউটার ইন্টারফেসিং প্রক্রিয়া সম্পাদনের জন্য সাধারণত দুইটা পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। একটা হচ্ছে ডিজিটাল ইন্টারফেসিং মেথড, আর একটা হচ্ছে অ্যানালগ ইন্টারফেসিং মেথড। ডিজিটাল ইন্টারফেসিং, সিপিইউ যেহেতু ডিজিটাল ডাটা প্রসেস করে থাকে, সেক্ষেত্রে ডিজিটাল ইন্টারফেসিং মেথডে যেটা হয়ে থাকে, পেরিফেরালস ডিভাইস সমূহ, আমরা যে পেরিফেরালস সমূহ আমাদের সিপিইউর সাথে যুক্ত করব, এই পেরিফেরালস ডিভাইস সমূহ ডিজিটালি ডাটা ইনপুট আউটপুট এবং প্রসেস করে থাকে। আর অ্যানালগ ইন্টারফেসিং এর ক্ষেত্রে যেটা হয়ে থাকে, মাইক্রোপ্রসেসর যেহেতু ডিজিটাল ডাটা প্রসেস করে থাকে, আমরা যদি কোনো অ্যানালগ ডিভাইস আমাদের সিপিইউর সাথে যুক্ত করে থাকি, তাহলে এখানে একটা কনভার্টারের মাধ্যমে ডিজিটাল টু অ্যানালগ এবং অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের মাধ্যমে আমাদের ডাটা ইনপুট এবং আউটপুট, যেমন ইনপুট ডাটা যদি আমাদের অ্যানালগ হয়ে থাকে তাহলে এটাকে অবশ্যই এডিসি কনভার্টারের মাধ্যমে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের মাধ্যমে এটাকে ডিজিটালে কনভার্ট করে সিপিইউতে দিতে হবে। সিপিইউ এটাকে প্রসেস করার পরে আবার এটা ডিএসি কনভার্টারের মাধ্যমে, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারের মাধ্যমে এটা আউটপুটে প্রদান করবে। অর্থাৎ এখানে ইনপুট এবং আউটপুট দুইটা ইউনিট হচ্ছে আমাদের অ্যানালগ ইনপুট। আর যেহেতু সিপিইউ শুধুমাত্র ডিজিটাল ডাটা প্রসেস করে থাকে, এই জন্য আমাদের এখানে ইনপুট নেওয়ার জন্য এডিসি কনভার্টার এবং আউটপুট প্রদানের জন্য ডিএসি কনভার্টার ব্যবহার করতে হয়। এই হচ্ছে মোটামুটি ইন্টারফেস, বিভিন্ন ইন্টারফেস পদ্ধতির
সংক্ষেপে বর্ণনা দিলাম। এখন এই বিভিন্ন ইন্টারফেস সমূহ সম্পাদন করার জন্য আমাদের নিম্নলিখিত পদ্ধতি সমূহ ব্যবহার করা হয়ে থাকে। এখানে আমি 7 ধরনের পদ্ধতি দেখানোর চেষ্টা করছি। ডিরেক্ট কমিউনিকেশন ইন্টারফেস মেথড, অর্থাৎ এই মেথডে পেরিফেরাল ডিভাইস সমূহ সরাসরি অ্যাড্রেস বাসের সাথে যুক্ত হবে, যেটা আমি একটু আগে আলোচনা করলাম স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট মেথড বা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট মেথড। জেনারেল পারপাস প্যারালাল ইন্টারফেস, এই পদ্ধতিতে কি হবে, সকল প্রকার প্যারালাল ইন্টারফেস এই ইন্টারফেস পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হবে। অ্যাসিনক্রোনাস সিরিয়াল ইন্টারফেস মেথড, সিনক্রোনাস সিরিয়াল ইন্টারফেস মেথড, RS232, V24 স্ট্যান্ডার্ড সিরিয়াল ইন্টারফেস মেথড, ইনস্ট্রুমেন্টেশন ইন্টারফেস মেথড এবং স্পেশাল পারপাস ইন্টারফেস মেথড। আমি পরবর্তী স্লাইডগুলোতে এর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। তো প্রথম অধ্যায় থেকে মূলত এই মেথডটা তোমরা দেখার চেষ্টা করবা, এটা মোটামুটি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। পরবর্তী স্লাইডে আমি প্রত্যেকটা মেথড সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করছি। ইন্টারফেসিং চ্যানেল বা ডাটা ট্রান্সমিশন চ্যানেল, মাইক্রোপ্রসেসর এবং সিপিইউর মধ্যে ডাটা আদান প্রদানের পথ বা রাস্তা বা পদ্ধতির উপর ভিত্তি করে এটিকে আমরা মোটামুটি 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিমপ্লেক্স, একটা হাফ ডুপ্লেক্স, একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স যে ট্রান্সমিশন সিস্টেমে শুধুমাত্র একটা ইউনিট ডাটা সেন্ড করবে এবং আরেকটা ইউনিট ডাটা রিসিভ করবে। এখানে শুধুমাত্র 2টা ইউনিট থাকবে, একটা সেন্ডার এবং একটা রিসিভার। এই ধরনের পদ্ধতিকে বলা হচ্ছে সিমপ্লেক্স। যেমন আমাদের সকল ধরনের ব্রডকাস্টিং, আমরা যে টিভি চ্যানেল দেখি বা আমরা যে রেডিও শুনি বা আমরা এফএম রেডিও শুনে থাকি, এগুলো সবগুলো হচ্ছে সিমপ্লেক্স মেথড। এখানে সেন্ডার শুধুমাত্র ডাটা সেন্ড করে আর রিসিভার এটাকে গ্রহণ করে আউটপুট প্রদান করে। হাফ ডুপ্লেক্স, এখানে 2 ইউনিট 2টা ডিভাইস ডাটা সেন্ড এবং রিসিভ করতে পারবে, তবে এটা একই সাথে করতে পারবে না। হাফ ডুপ্লেক্স পদ্ধতিতে যেটা হয়ে থাকে, প্রথম ডিভাইস যখন ডাটা সেন্ড করবে দ্বিতীয় ডিভাইস এটাকে গ্রহণ করবে, সেই সময় সে ডাটা কোনো সেন্ড করতে পারবে না। আবার সেকেন্ড ডিভাইস যখন ডাটা সেন্ড করবে ফার্স্ট ডিভাইস এটাকে গ্রহণ করবে, সেই সময় সে ডাটা সেন্ড করতে পারবে না। অর্থাৎ দুইটার মধ্যে ডাটা আদান প্রদান হবে, কিন্তু স্টপ অ্যান্ড ওয়েট পদ্ধতিতে, একই সাথে এটা সম্পূর্ণ হবে না। এটার উদাহরণটা হচ্ছে আমাদের মেট্রোপলিটন এরিয়ায় আমাদের পুলিশরা বা ট্রাফিকরা যে ওয়্যারলেস ব্যবহার করে থাকে, যাকে বলা হয় ওয়াকি টকি, এসব হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্সের উদাহরণ। ফুল ডুপ্লেক্স, দুটো ডিভাইসের মধ্যে একই সাথে ডাটা সেন্ড এবং রিসিভ হবে। এটা সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে আমরা যে মোবাইল কমিউনিকেশন করে থাকি বা আমরা যে ইন্টারনেট ব্যবহার করে থাকি, এটা হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্সের উদাহরণ। ইন্টারফেসিং এর উপাদান সমূহ, সিপিইউ টু পেরিফেরালস এবং পেরিফেরালস টু সিপিইউর মধ্যে ডাটা আদান প্রদান করার জন্য আমাদের যে সকল উপাদান প্রয়োজন বা যে সকল রেজিস্টার সমূহের প্রয়োজন, সেই রেজিস্টার সমূহের আমি একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। এখানে ট্রান্সমিটিং ডাটা বাফার রেজিস্টার, যেটাকে বলা হচ্ছে ট্রান্সমিটিং এন্ড রিসিভিং ডাটা বাফার রেজিস্টার, কন্ট্রোল রেজিস্টার, স্ট্যাটাস রেজিস্টার, অ্যাড্রেস কম্পারেটর এবং ইন্টারনাল লজিক গেটস এন্ড সার্কিট, যেটাকে বলা হচ্ছে সিএল, কন্ট্রোল লজিক। ট্রান্সমিটিং ডাটা বাফার রেজিস্টার বা ট্রান্সমিটিং এন্ড রিসিভিং ডাটা বাফার রেজিস্টার, এই রেজিস্টারের কাজ হচ্ছে সিপিইউ টু পেরিফেরালস এবং পেরিফেরালস টু সিপিইউর মধ্যে যখন ডাটা আদান প্রদান হবে, এই রেজিস্টার সেই ডাটাটাকে অস্থায়ীভাবে সংরক্ষণ করে রাখবে। অর্থাৎ সিপিইউ থেকে ডাটাটা আসে, প্রথমে আমাদের এই ট্রান্সমিটিং এন্ড রিসিভিং ডাটা বাফার রেজিস্টারে জমা থাকবে, পরবর্তীতে সেখান থেকে পেরিফেরালস যেভাবে ডাটা চায় সেভাবে তাকে ডাটা প্রদান করবে। যেমন পেরিফেরালস হতে পারে সিরিয়াল, প্যারালাল হতে পারে সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস। তাহলে ট্রান্সমিশন ডাটা বাফার রেজিস্টার সিপিইউ থেকে ডাটাটা প্রথমে গ্রহণ করে নিজের মধ্যে রাখবে, রাখার পরে পেরিফেরালস যেভাবে ডাটা চায় সেভাবে তাকে ডাটা প্রদান করবে। আবার পেরিফেরালস যেভাবে ডাটা দেয় সেইভাবে পেরিফেরালস কিভাবে দিতে পারে, সিরিয়াল দিতে পারে, প্যারালাল দিতে পারে, সিনক্রোনাস দিতে পারে, অ্যাসিনক্রোনাস দিতে পারে। যেভাবে ডাটা দেখ না কেন, এই ট্রান্সমিটিং ডাটা বাফার রেজিস্টার সেই ডাটাটাকে
অস্থায়ীভাবে সংরক্ষণ করবে, করার পরে সিপিইউ এটা যেভাবে ডাটা চায় সেভাবে এটা গ্রহণ করবে। সিপিইউ যেভাবে ডাটা চায় সিপিইউর মতোকে প্রস্তুত করে সিপিইউকে এটা প্রদান করবে। কন্ট্রোল রেজিস্টার, যেটাকে বলা হচ্ছে সিআর, সিপিইউ টু পেরিফেরালস এর মধ্যে ডাটা আদান প্রদান করার জন্য একটু বলে নেই, এই ইন্টারফেসিং ইউনিটটা হচ্ছে মূলত একটা মধ্যস্থতাকারী ডিভাইস। এটা কি করছে, পেরিফেরালস এবং সিপিইউর মধ্যে ডাটা আদান প্রদান করার জন্য দুজনের মধ্যে একটা সমন্বয় তৈরি করছে। যেমন যদি একজন বাংলাদেশি এবং একজন আরবিয়ান তাদের মধ্যে কমিউনিকেট করতে চায়, তাদের মধ্যে যোগাযোগ করতে চায়, বাংলাদেশ শুধুমাত্র বাংলা জানে, আরবিয়ান শুধুমাত্র আরবি জানে, তাদের মধ্যে কি লাগবে, একজন দুভাষী লাগবে, যে বাংলাটাকে আরবিতে ট্রান্সলেট করে দেবে এবং আরবিটাকে বাংলাতে ট্রান্সলেট করে দেবে। তো এই ইন্টারফেস সার্কিটটা মূলত আমাদের সেই দুভাষী করে থাকে। আমরা আমাদের কম্পিউটার সিস্টেমে যত ধরনের ডিভাইসই ব্যবহার করি না কেন, সেই ডিভাইসগুলা যে যেভাবে ডাটা আদান প্রদান করুক না কেন, সেই তাদের কাছ থেকে ডাটা গ্রহণ করে সিপিইউ যেভাবে চায় সেইভাবে তাকে ডাটা প্রদান করা এবং সিপিইউর প্রদানকৃত ডাটাটাকে পেরিফেরালস কিভাবে যেভাবে চায় পেরিফেরালস উপযুক্ত করে তৈরি করা। এটা হচ্ছে আমাদের ইন্টারফেস ইউনিটের কাজ। কন্ট্রোল রেজিস্টার, সিপিইউ যখন কোনো ডাটা পাঠাতে চায় বা সিপিইউ যখন কোনো কার্যক্রম সম্পন্ন করতে চায়, এই কন্ট্রোল রেজিস্টারের মাধ্যমে সিপিইউ কে বিভিন্ন ধরনের নির্দেশমূলক ইনস্ট্রাকশন দেওয়া হয়ে থাকে। যেমন আই ওয়ান্ট টু সেন্ড ডাটা, অ্যাক্টিভ পেরিফেরালস কে অ্যাক্টিভ করা হোক, আমি এখন ডাটা পাঠাতে চাই। আই এম রেডি টু রিসিভ ডাটা, আমি এখন ডাটা গ্রহণ করতে চাই, সেন্ড মি ডাটা। এই ধরনের বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন সিপিইউ থেকে ইন্টারফেস ইউনিটে দেওয়া হয়ে থাকে। স্ট্যাটাস রেজিস্টার, স্ট্যাটাস আমরা যারা এই বর্তমান যুগে, বর্তমান ফেসবুকের যুগে আমরা সবাই জানি, স্ট্যাটাস হচ্ছে বর্তমান অবস্থাটা, যে আমি এখন কি অবস্থায় আছি, কোথায় আছি, কি করছি, জাস্ট এটা জানানো। তো এই ইন্টারফেস সার্কিটের বর্তমান অবস্থাটা কি, এটা কি অ্যাক্টিভ আছে নাকি ইনঅ্যাক্টিভ আছে, পেরিফেরালস কি আইডল আছে নাকি বিজি আছে, বা পেরিফেরালস কি ডাটা গ্রহণ করার জন্য প্রস্তুত নাকি নাকি ইনঅ্যাক্টিভ, এই বিষয়গুলা ইন্টারফেস এবং পেরিফেরালস এর বর্তমান অবস্থাটা কি, এটাকে সিপিইউ কে জানানোই হচ্ছে স্ট্যাটাস রেজিস্টারের কাজ। তারপরে আছে অ্যাড্রেস কম্পারেটর। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলে নেই, তোমাদের প্রথম অধ্যায় থেকে এই টপিকসটা বেশ গুরুত্বপূর্ণ, যে ইন্টারফেসিং এর যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর বর্ণনা সমূহ। এটা সাধারণত ব্রড প্রশ্ন আকারে তোমাদের ফাইনাল পরীক্ষায় আসতে পারে। তো আমার মনে হয় আমি যে কথাগুলো বলছি, জাস্ট এই কথাগুলো যদি তোমরা লিখে দাও তাহলে তোমরা ভালো অ্যান্সার বা সঠিক অ্যান্সার করতে পারবে আর কি। অ্যাড্রেস কম্পারেটর, পেরিফেরালস এবং সিপিইউর মধ্যে যখন ডাটা আদান প্রদান সম্পন্ন হবে, সেক্ষেত্রে সিপিইউ যে অ্যাড্রেসটা নির্ধারণ করে দিয়েছে, আমাদের ইন্টারফেস ইউনিট কি সেখানে ডাটা পাঠাচ্ছে নাকি সেই ইন্টারফেস ইউনিটের কাছে যে অ্যাড্রেসটা আসছে এবং সিপিইউ যে অ্যাড্রেসটা দিয়েছে, এই দুটোর মধ্যে কম্পেয়ার করা, তুলনা করা, যে অ্যাড্রেসটা সঠিক আছে কিনা, অ্যাড্রেসের সঠিকতা যাচাই করাই মূলত অ্যাড্রেস কম্পারেটরের কাজ। বা এটা কোনো সময় অ্যাড্রেস ডিকোডারও বলা হয়ে থাকে। ইন্টারনাল লজিক, এর আরেকটা নাম হচ্ছে কন্ট্রোল লজিক। ইন্টারনাল লজিক গেটস এন্ড সার্কিটস, এর আরেকটা নাম হচ্ছে কন্ট্রোল লজিক। মূলত এই অংশটা আমাদের সিপিইউর কন্ট্রোল বাস দ্বারা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। যখন সিপিইউ টু পেরিফেরালস এবং পেরিফেরালস টু সিপিইউর মধ্যে যখন কোনো কমিউনিকেশন প্রতিষ্ঠিত হয়, কমিউনিকেশন তৈরি হয়, সেই সময় তাদের ডাটা, সিপিইউ ডাটা গ্রহণ করবে নাকি ডাটা সেন্ড করবে, এই জন্য বিভিন্ন ধরনের কন্ট্রোল ওয়ার্ড তৈরি করে এই ইন্টারফেস ইউনিটটাকে অ্যাক্টিভ করা হচ্ছে আমাদের কন্ট্রোল লজিক্স বা ইন্টারনাল লজিক গেটস এন্ড সার্কিটের কাজ। অর্থাৎ একটা ইন্টারফেস সার্কিটের মধ্যে আমাদের যত ধরনের কার্য সম্পন্ন হবে, এই সম্পন্ন করার জন্য বিভিন্ন ধরনের কন্ট্রোল ওয়ার্ড তৈরি করে সিপিইউ এবং পেরিফেরালস এর মধ্যে ডাটা আদান প্রদান করা। ডাটা আদান প্রদানের পরিবেশ তৈরি করা বা ডাটা আদান প্রদানের কি বলবো, ডাটা আদান প্রদানের
পদ্ধতি তৈরি করা বা ডাটা আদান প্রদান করার জন্য এটাকে অ্যাক্টিভ করা বা সক্রিয় করা হচ্ছে আমাদের কন্ট্রোল লজিকের কাজ। এখন আমরা দেখব একটা জেনারেল পারপাস প্যারালাল ইন্টারফেস সার্কিট কিভাবে কাজ করে থাকে। জেনারেল পারপাস প্যারালাল ইন্টারফেস সার্কিট, তোমাদের আগে প্রশ্নটা বুঝতে হবে যে প্রশ্নে কি বলা হয়েছে। জেনারেল পারপাস প্যারালাল ইন্টারফেস, জেনারেল পারপাস মানে কি সকল ধরনের প্যারালাল ইন্টারফেসিং, অর্থাৎ এই ইন্টারফেস সার্কিটের মাধ্যমে আমরা কম্পিউটার সিস্টেমে যত ধরনের প্যারালাল ইন্টারফেস আছে সবগুলো সম্পন্ন হবে। যত ধরনের বলতে প্যারালাল বলতে কি বুঝি আমরা, যে একই সাথে একাধিক ডাটা বিট সেন্ড করা এবং রিসিভ করা যে পদ্ধতি তাকে বলা হচ্ছে প্যারালাল ইন্টারফেসিং। আর জেনারেল পারপাস মানে সকল ধরনের প্যারালাল ইন্টারফেসিং। সকল ধরনের বলতে কি বুঝি আমরা, এটা হতে পারে 4 বিট, 8 বিট, 16 বিট, যত ধরনের প্যারালাল ইন্টারফেস আছে সবগুলা ইন্টারফেস এই সার্কিট দ্বারা সাপোর্ট করবে। তাহলে এখানে আমাদের ঠিক এর আগের টপিকসে আমরা যেটা দেখে আসছি যে আমাদের যে ইন্টারফেসিং এর যে উপাদানগুলো আছে, ইন্টারফেস সার্কিটের যে সকল রেজিস্টারগুলো আছে জাস্ট সেইগুলো এখানে আছে। বাইডিরেকশনাল ডাটা রেজিস্টার, স্ট্যাটাস রেজিস্টার, একটু দেখার চেষ্টা করো। স্ট্যাটাস রেজিস্টার এবং কন্ট্রোল রেজিস্টারে যে সিগন্যাল আদান প্রদান হয়ে থাকে এটা সাধারণত ডাটাবাসের মাধ্যমে হয়ে থাকে। আর কন্ট্রোল লজিকে যে সিগন্যালটা আদান প্রদান হয়ে থাকে সেটা হয়ে থাকে আমাদের কন্ট্রোল বাসের মাধ্যমে। আর অ্যাড্রেস কম্পারেটর যে অ্যাড্রেস দিয়ে থাকে সেটা আমাদের অ্যাড্রেস বাসের মাধ্যমে। তাহলে এই স্ট্যাটাস রেজিস্টার, কন্ট্রোল রেজিস্টার এবং বাইডিরেকশনাল ডাটা রেজিস্টার এটা আমাদের এই কাজটা সম্পূর্ণ করার জন্য আমরা ডাটা বাস ব্যবহার করছি, কন্ট্রোল লজিকের জন্য কন্ট্রোল বাস এবং অ্যাড্রেস কম্পারেটরের জন্য আমরা অ্যাড্রেস বাস ব্যবহার করছি। তাহলে এখন আমরা দেখি একটা জেনারেল পারপাস প্যারালাল ইন্টারফেস সার্কিট কিভাবে কাজ করে থাকে। প্রথম ব্লকে যেটা দেখানো আছে বাইডিরেকশনাল ডাটা রেজিস্টার, একটু আগে আমরা যেটা দেখে আসলাম ট্রান্সমিটিং এন্ড রিসিভিং ডাটা বাফার রেজিস্টার, এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি বাইডিরেকশনাল, মানে কি দ্বিমুখী ডাটা আদান প্রদান করবে। অর্থাৎ সিপিইউ থেকে পেরিফেরালসে ডাটা যাওয়ার সময় এবং পেরিফেরালস থেকে সিপিইউতে ডাটা যাওয়ার সময় এই অংশে ডাটাটা অস্থায়ীভাবে সংরক্ষিত থাকবে। তারপরে যেটা আছে স্ট্যাটাস রেজিস্টার। স্ট্যাটাস রেজিস্টারের কাজ হচ্ছে যে আমরা যে ইন্টারফেস সার্কিটে ব্যবহার করছি এই ইন্টারফেস সার্কিটের বর্তমান অবস্থাটা সিপিইউ কে জানানো। কন্ট্রোল রেজিস্টারের কাজ হচ্ছে যে সিপিইউর যখন কন্ট্রোল রেজিস্টারটা মূলত বিভিন্ন ধরনের কমান্ড ইনস্ট্রাকশন ধারণ করে থাকে, আর স্ট্যাটাস রেজিস্টারটা মূলত বিভিন্ন ধরনের রিকোয়েস্ট ইনস্ট্রাকশন সিপিইউ কে করে থাকে। তাহলে কন্ট্রোল রেজিস্টারে যে সিগন্যালটা আসে এটা সিপিইউ থেকে আসে, আর স্ট্যাটাস রেজিস্টারটা আমার এই ইন্টারফেস সার্কিটের বর্তমান কি অবস্থা এটা সিপিইউ কে জানায়। কন্ট্রোল লজিকের কাজ হচ্ছে যে এই কোন একটা অপারেশন সম্পন্ন করার জন্য বিভিন্ন ধরনের কন্ট্রোল ওয়ার্ড তৈরি করা। আর অ্যাড্রেস কম্পারেটরের কাজ হচ্ছে যে এখানে সিপিইউ যে অ্যাড্রেস কম্পারেটর অবলিক অ্যাড্রেস ডিকোডারের কাজ হচ্ছে সিপিইউ যে অ্যাড্রেসটা দিয়েছে সেই অ্যাড্রেসটা তুলনা করে কম্পেয়ার করে শুটিং পেরিফেরালসের এই ডাটাটাকে সেন্ড করা বা পাঠানো। এই হচ্ছে মোটামুটি আমাদের প্রথম অধ্যায়ের আলোচ্য বিষয় ছিল। এখান থেকে আরো যে বিষয়গুলো তোমরা একটু দেখে নেবা। মূলত এই প্রথম অধ্যায়ে এই ইন্টারফেসিং উপাদান সমূহ এবং জেনারেল পারপাস প্যানেলের ইন্টারফেসটাই তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আর যেটা আমি একটু আগে আলোচনা করলাম সেটা হচ্ছে বিভিন্ন প্রকার ইন্টারফেসিং এর ফাংশন। আমি 6 প্রকার যে ফাংশনগুলো আলোচনা করছি এগুলো একটু দেখার চেষ্টা করবা। তো মোটামুটি তারপরে আছে স্ট্যান্ডার্ড আইও, মেমোরি ম্যাপড আইও, এটা পার্থক্য করে দেখার চেষ্টা করবে। এটা বেশ গুরুত্বপূর্ণ, মানে বেশিরভাগ সময় পরীক্ষায় এসে থাকে। আর যে কোনো পার্থক্য লেখার পূর্বে অবশ্যই সেটা সংজ্ঞাটা আগে লিখবা, যে যেমন স্ট্যান্ডার্ড আইওটা কাকে বলে, মেমোরি ম্যাপড আইওটা কাকে বলে, তারপরে এটার কার কি ফাংশন, কার কি সুবিধা, কার কি অসুবিধা, কে কিভাবে কাজ করে এটা ধীরে ধীরে লিখবা।
আর এই অধ্যায়ে আর একটা গুরুত্বপূর্ণ টপিকসটা হচ্ছে ডিএমএ অপারেশন। ডিএমএটা হচ্ছে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস, অর্থাৎ সিপিইউর সাহায্য ছাড়াই পেরিফেরালস এবং সিপিইউর মধ্যে যে ডাটা আদান প্রদান করার পদ্ধতি, এটাকে বলা হচ্ছে ডিএমএ। আমি তোমাদের সংক্ষেপে আরেকটু বলে নেই ডিএমএটা কিভাবে কাজ করে। ডিএমএ অপারেশন করার জন্য প্রথমে পেরিফেরালস ডিএমএ কন্ট্রোলারকে একটা রিকোয়েস্ট পাঠায়। ডিএমএ কন্ট্রোলার যদি সেই রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করে, তখন ডিএমএ কন্ট্রোলার সিপিইউ কে একটা রিকোয়েস্ট পাঠায়, যে রিকোয়েস্টের নাম হচ্ছে হোল্ড, এলডি হোল্ড। সিপিইউ যদি এই হোল্ড রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করে, তখন সে একটা অনুমোদন সিগন্যাল পাঠায়, যাকে বলা হচ্ছে এসএলডিএ। এটা হচ্ছে হোল্ড অ্যাকনোলেজমেন্ট। যখন হোল্ড অ্যাকনোলেজমেন্ট সিগন্যালটা আমাদের ডিএমএ কন্ট্রোলারে চলে আসে, তখন ডিএমএ কন্ট্রোলার পেরিফেরালস এবং মেমোরির মধ্যে সরাসরি ডাটা আদান প্রদান করার জন্য একটা অনুমোদন দেয়। তোমাদের আলোচনায় বলছিলাম, এটা পরে আমাদের সিস্টেম ওভারহেড ইন্টারফেসিং এর মধ্যে। তখন ডিএমএ কন্ট্রোলার পেরিফেরালস এবং সিপিইউর মধ্যে সরাসরি ডাটা আদান প্রদান করে থাকে। এই হচ্ছে মোটামুটি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ আলোচনা। আর প্রতিটা অধ্যায়ের শর্ট প্রশ্নগুলা একটু দেখবা। তোমাদের একটু বলে নেই, তোমরা যেটাই পড়বা একটু বুঝে পড়ার চেষ্টা করবা, মুখস্থ নয়। তোমরা কম জানো, কম বোঝো, কিন্তু সেটা অবশ্যই বুঝে পড়বে। তুমি এক লাইন পড়ো, এক লাইন জানো, কিন্তু সেটা অবশ্যই বুঝে পড়বে। এই আর এই মোটামুটি এটা হলেই তোমাদের প্রথম অধ্যায় থেকে তোমরা মোটামুটি অ্যান্সার করতে পারবা। তো ধন্যবাদ সবাইকে।